গল্পলোক প্রেজেন্টস টেগর টাইমস। সব গল্প ঘুম পাড়ায় না, কিছু গল্প ঘুম কেড়ে নেয়। আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল। গল্পলোকের প্রথম নিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা সবাই তো কঙ্কাল কখনো না কখনো দেখেছেন, কিন্তু একবার ভাবুন, যদি তার পূর্ব সত্তা আপনাকে খুঁজে বের করে, তখন আপনি কি করবেন? জানার জন্য শুনতে থাকুন গল্পলোকের প্রথম নিবেদন, টেগর টাইমসের ফার্স্ট এপিসোড, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল। আমরা 3 বাল্যসঙ্গী যে ঘরে ঘুমোতাম, তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদেরকেই সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদেরকে অকস্মাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে তা যারা আমাদেরকে জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর বহু কাল কেটে গেছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় হারিয়ে গেছে তা অনেক খুঁজেও জানা যায় না। অল্পদিন হলো একদিন রাতে কোনো কারণবশত অন্য কোথাও জায়গার অভাব হওয়ায় আমাকে সেই ঘরেই ঘুমোতে হয়। অনভ্যাসের ফলে ঘুম হচ্ছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের শেষ জ্বলছিল সেটা প্রায় মিনিট 5 ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। এর আগেই আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলোর নিভে যাওয়া থেকে সহজেই মৃত্যুর কথা মনে জাগল। মনে হলো এই যে রাত 2 প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এও যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে বিস্মৃত হয়ে যায়, ওটাও তেমনি। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়তে লাগলো। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়িয়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি খুঁজছে, পাচ্ছে না, এবং আরও দ্রুত বেগে ঘরময় প্রদক্ষিণ করছে। বুঝতে পারলাম নিশ্চয়ই সবটাই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বো বো করে যে রক্ত ছুটছে তাই দ্রুত পায়ের শব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবুও গা ছমছম করতে লাগল। জোর করে এই অকারণ ভয় ভাঙবার জন্য বলে উঠলাম, কে? পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল, এবং একটা উত্তর শুনতে পেলাম, আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি।
আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই রাত দুপুরে বেশ একটা কাজ ধরেছ, তা সে কঙ্কালে এখন তোমার কি প্রয়োজন? অন্ধকারে মশারির অত্যন্ত কাছ থেকে উত্তর আসলো, বলো কি? আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার ২৬ বছরের যৌবন যেন তারই চারিদিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছে করে না? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি খোঁজকে যাও, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে বসল। কোনো উপায় না দেখে আমি বেশ একটু উৎসাহের সাথেই বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। যখন মানুষ ছিলাম এবং ছোট্ট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও সেরকমই মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার থেকে রেহাই নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক শোক প্রকাশ করলেন। আমার শ্বশুরমশাই অনেকগুলি লক্ষণ মিলিয়ে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষ কন্যা, এ মেয়ে তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো? কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো। আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আরে আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে যে প্রমাণ করব? সেই 2টো শূন্য কোটরের মধ্যে বড় বড় টানা 2টি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা লম্বা শুকনো হাড়গুলোর উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা রোজ ফুটে উঠত। তোমাকে তা বলতে গেলে হাসিও পায়, আবার রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার অর্থ এই যে পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমিই ছিলাম সৌন্দর্যরূপী ফুলের মতো। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে একখণ্ড হিরে নাড়লে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার দেহের প্রত্যেকটা গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি স্বাভাবিক ঢেউয়ের মতো
চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটিকে নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ টেনে মধুর করে বাগিয়ে ধরতে পারে এরম দুটি হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয় রথ বিস্মিত 3 লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তারও বোধহয় এরমই দুটি হাত, আরক্ত হাতের তালু এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে বয়ান দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে বেশি রাগ আমার তোমার উপর। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রূপটি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহু কালের মতো তোমার 2 চোখের ঘুম কেড়ে তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তবে তোমার গা ছুঁয়েই বলতাম। সে বিদ্যার লেশমাত্র আর আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকার পটের ওপর জল জল হয়ে ফুটে উঠেছে। এর চেয়ে বেশি আর বলার প্রয়োজন নেই। আমার কোনো সখী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্দার মহলে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা যেন আমাকেই দেখছে। বাতাস ছল করে বারবার আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তবে সে পুনরায় অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক যেন ওই ঘাসেরই মতো দল বেঁধে নিঃশব্দে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। এই সবই আমার কল্পনা। মনে অকারণেই একটা কষ্ট হতো। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন, তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার কাছে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তার বন্ধুর মধ্যে এই এক শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকেই বেশি দেখতাম। এবং যখন আমি সন্ধ্যাবেলা ফুল গাছের তলায় সম্রাজ্ঞীর মতো বসে থাকতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি যেন শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ের কাছে এসে বসত। শুনছ? কি মনে হচ্ছে? আমি সনিশ্বাসে বললাম, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার খুব জ্বর। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়, তাই আমি জানলার দিকে মুখ করেছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন, আমিও তখন মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের দিকে একবার দেখলাম। সেই সন্ধ্যালোকে কোমল বালিশের উপর একটা ক্লান্ত নরম ফুলের মতো মুখ, অগোছালো কোকড়া চুল কপালের উপর এসে পড়েছে, এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন গালের উপর ছায়া ফেলছে। ডাক্তার নরম গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভেতর থেকে
ক্লান্ত সুন্দর গোল হাতটি বের করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যদি নীল রঙের কাচের চুড়ি পরতে পারতাম তবে আরো বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত ভাব আগে কখনো দেখিনি। অত্যন্ত কাঁপা কাঁপা আঙ্গুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আর আমিও আভাস পেলাম তার অন্তরের নাড়ি কিরূপ চলছে। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সবসময় সমান চলে না। কালক্রমে আরো 2-4 বার রোগ ও আরোগ্য হবার পরে দেখলাম আমার সেই সন্ধ্যাবেলার মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা ক্রমে হ্রাস পেতে পেতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে গেল। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম। ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছি বেল ফুলের মালা জড়াতাম। একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, আসলেই হয় না। কেননা আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভিতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যার বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম চোখ নুইয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপর কেমন করে পড়ছে, এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন ডাক্তারের কেমন লাগে। দুপুরে জানলার বাইরে ঝাঝা করত, কোথাও কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যেত, এবং আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালারা সুর করে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত। আমি একখানা আলগা হাত কোমল বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানি এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুইখানে হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের তালুর উপর একটা চুমু দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানেই যদি গল্পটি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না। একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে যে গল্পটা বড় গম্ভীর হয়ে পড়ে, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভিতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটি মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এইসব নানা কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনতে শুনতে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা আর মরণ কেবল এই দুটোই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই।
কিছুদিন থেকে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি বেশ সাজসজ্জা করে দাদার কাছ থেকে তার জুড়ি গাড়ি ধার নিলেন, রাতে কোথায় যাবেন। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি আগের চেয়ে খানিক খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্পে অল্পে জানলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষ মানুষদের বিশ্বাস করবার জো নেই। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে আমি সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আপনার নাকি আজকে বিয়ে? আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তা নয়, ভারী বিমর্ষও হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনাবাদ্য কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এতই ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই গল্প করতে লাগলাম, বউ ঘরে এলে কি হবে, কি করব। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবে আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেঁধেছিল। অনেক রাতে লগ্ন। সন্ধেবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সাথে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি? যাত্রার যে সময় হয়ে এসেছে। এইখানে একটা সামান্য কথা বলা প্রয়োজন। এর মধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর খানিকটা ডাক্তারের অজান্তে আমার সুবিধা মতো গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই তা শুনেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে একটু গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে চেয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়নার সিন্ধুকে তোলা ছিল সব বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, ক্লান্তি নিবারক দক্ষিণা বাতাস বইছে। জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান ভরে গেছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো
এই গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের ঘরদুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বন্ধ করে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমায় দেখবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কিন্তু কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের সাজ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টি ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকে যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে ফুটে উঠত, সেইখানে বেদ নির্দেশ করে কোন অস্থির কি নাম মাস্টারমশাই শেখাচ্ছেন। আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখেছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটি বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকল। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কঙ্কাল। গল্প পাঠে সহস্রাংশু। কঙ্কালের চরিত্রে সৃষ্টি, শশীশেখরের চরিত্রে স্বরূপ, দাদা প্রদীপ্ত, শ্বশুরমশাই প্রদীপ্ত। গল্পের এডিটিং, সাউন্ড ডিজাইনিং এবং পোস্টার ডিজাইনিংয়ে প্রদীপ্ত। পর্ব পরিচালনায় স্বরূপ। গল্পের সূত্রধার আমি শ্রেয়া। এরকমই নানান স্বাদের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক ইউটিউব চ্যানেলটিকে। টিল দেন, স্টে টিউন।